প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায়, অর্থাৎ আবু কালাম আজাদ, যিনি গতকাল মেট্রো রেলের এই রেলিং পেট ভেঙে যে মারা গেছেন তার বাড়িতে। অর্থাৎ তার বাড়িতে কিন্তু সকাল থেকেই শোকের মাতম বিস্তার করছে। অর্থাৎ সকালে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং এলাকার লোকজন কিন্তু ভিড় জমাচ্ছে তার বাড়িতে এখনো। এবং আমি তার স্ত্রীর সাথে কথা বলেছি, যেমনটা জানা গেছে যে তিনি একটি ট্রাভেলস এজেন্সিতে কাজ করেছেন এবং সেই ট্রাভেলস এজেন্সিতে তার প্রায় 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা ইতিমধ্যেই তার ঋণী হয়ে পড়েছেন এবং সেই ঋণী কিভাবে দিবেন সেটা নিয়ে তিনি এখন সংশয় তার মধ্যে আরো আতঙ্ক করছে। এবং পাশাপাশি যে তার অকালে তার স্বামীকে হারিয়ে এখন তিনি দিশেহারা। আসলে তার কোনো এই কোনো দ্বিতীয় ওই যে তার স্ত্রীর কোনো আর্থিক সচ্ছলতা বা সেই রকম কোনো নেই বললেই চলে। অর্থাৎ তিনি আসলে তার হাজবেন্ডের উপরে নির্ভরশীল ছিল এবং তার ইতিমধ্যে দুজন সন্তান রয়েছে এবং তাদের ভবিষ্যৎ কি হবে সে নিয়ে আশঙ্কায় রয়েছে। যদিও সরকারিভাবে বলা হয়েছে তাকে 5 লক্ষ টাকা এবং তার যদি কাউকে চাকরি দেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তো তারা এটা থেকে কিছু কাটিয়ে উঠতে পারবে। এখন তাদের দাবি যে আসলে যদি কাউকে স্থায়ীভাবে একটা বন্দোবস্ত ব্যবস্থা করা হয় এবং যদি তাদেরকে যেই আর্থিক সহযোগিতা একটু বৃদ্ধি করে, তাদেরকে দেনা পাওনা যদি এবং তার 2টি সন্তানকে লেখাপড়ার ব্যবস্থা করে সরকার, তাহলে এই ইয়ে থেকে, সংকট থেকে বেঁচে উঠবে। আমি তার এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আসলে জানাবে আসলে তার পরিবারের কি অবস্থা এবং তাদের স্বচ্ছতা কতটুকু আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ভাই তো মারা গেল কালকে। কাজে যাওয়ার জন্য বাসা থেকে বাইরে আসছে 10টায়, ঢাকা মেট্রো রেলে গেছে, তখন বাজে 12:15। ওখানে গেছে ওই যে মেট্রো রেলের স্প্রিং না কি কয় ওইটা ছুটে, ওখানে তো তার নির্ঘাত মৃত্যু। এখন তার 2টা বাচ্চা, আমরা ভাই বোন যারা তো আছি আমার 2টা বাচ্চা, ওয়াইফ, এরা তো মনে করেন একদম অসহায়। এই বাচ্চা, দুধের বাচ্চা, এই বাচ্চাকে এখন কে লালন পালন করবো, কিভাবে কি করবো, কি আসার বিষয়। আমরা এখন কি করতে পারি, কি করব আমরা এই বাচ্চা নিয়ে? এই বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে? বাচ্চার ভবিষ্যতে কি হবে? এই যে আমার ভাইয়ের বউ আছে, তার ওয়াইফ, এর কি অবস্থা হইব, কি অবস্থা, কি ওই চাকরি দিব বলছে, সরকার বলছে একজনকে চাকরি দিব। আমার কান্না নাই, চোখে পানি নাই তো, আমার চোখে পানি নাই। আমি তো কথা বলতেছি, আমার চোখে পানি নেই। কান্না করতে নাইব, কান্না রে ভাই, কান্না আসবে কই থেকে? আমার কান্না নাই তো এখন। তখনকারটা তো বাদই দেন। এখন যদি আমি দেখাইতে পারতাম আমার ভিতরে কেমন লাগে। মহিলারা তো শৈলে কান্দা দেখাই দেয়, আমি কান্দতে পারি? আমরা তো পুরুষ, কান্দতে পারি না, দেখাইতে পারি না কাউরে, আমরা তো দেখাইতে পারি না রে ভাই। কান্না করতে করবো, কান্না কি, কান্না করে কি করবো, কিভাবে দেখাবো? আমার তো কেরম লাগে। আমার বয়স যখন 18 বছর, 17-18 বছর, তখন আমার ভাই হয়েছে, দুনিয়াতে হয়েছে। আমার ভাই বোন 10 জন, 6টা বোন, 4টা ভাই ছিলাম। এই ভাইরে এতটুকু মানুষ করছি। মানুষেরা 7-8 বছর বয়সে লেখাপড়া করে, আমি 8 বছর বয়সে কাজ করছি বাপের লগে, কারণ ভাই বোন লগে পারি নাই, কাজ করে খাওয়াইছি, লেখাপড়া করতে পারি নাই। এই বাইরে বিয়ে পাস করাইছি, এই বাইরে বিয়ে অনার্স করাইছি, বইনগরে আইএ পাস করাইছি, বিয়ে পাস করাইছি। এই কর্ম করে খাইত্যা আজ যে ভাই মনে করেন যে আমার কুলত্তনি গেছে, আমার তো লাগে। কারে বলবো এই কথা? কারে বললে কে বিশ্বাস করবো? হ্যাঁ, যেমনটা বলা হয়েছে যে আসলে সংসারের স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য 2012 সালে তিনি ঢাকা পাড়ি দেন। অর্থাৎ 2012 সালে তিনি এই শরীয়তপুরের নড়িয়া থেকে তিনি গিয়ে এলাকায় তার একটি এজেন্সি খুলে এবং সেখানে বিদেশ নেওয়ার ব্যাপারে তিনি মানুষকে অনেকের এই উপজেলা থেকে অনেক লোক নেওয়া হয়েছে এবং অনেকে টাকা পাওয়ানো রয়েছে, অনেক দেনা রয়েছে। আসলে অনেকে পাসপোর্টও অনেকে জমা দিয়েছে তার কাছে। এখন সেই পাসপোর্টের কি অবস্থা বা সে কোথায় আছে, কি আছে, সেটা অনেকেই তার পরিবারে কেউ জানে না। আসলে এই থেকে এখন পরিবারের দাবি যে আসলে যাতে এইগুলো দিতে পারে এবং সরকার যদি সহযোগিতা করে এই অসহায় পরিবারকে, তাহলে হয়তো তারা মাথা ঘুরে দাঁড়াতে পারবে। এ ছিল আমার শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে সর্বশেষ খবর।